প্রায় ২৪০০ কিলোমিটার লম্বা একটা রাস্তা, আর বয়স প্রায় ২৫০০ বছর কিংবা তারও বেশি। এই রাস্তা একই সাথে দেখেছে অসংখ্য শাসকের উত্থান আর পতন, তার সাথে বিভিন্ন রাজ্যের সৃষ্টি, সাম্রাজ্যের সৃষ্টি, কলোনির সৃষ্টি, আর সর্বশেষ দেশের সৃষ্টি। এই সড়কের নামও কিন্তু অনেকগুলো, সারাক-ই-আজম কিংবা বাদশাহী সারাক, আর সর্বশেষ নতুন সংযোজন দ্য গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এই রাস্তাটা বিভিন্ন সময়ে বিভিন্ন শাসক তৈরি করেছেন আর নতুন নতুন পথ এর সাথে সংযুক্ত করেছেন, আর তাই ২৫০০ বছরের পুরাতন সেই সড়কের আজকে সব থেকে পূর্বের প্রান্ত আমাদের বাংলাদেশের টেকনাফে, আর সব থেকে পশ্চিমের প্রান্ত মনে করা হয় আফগানিস্তানের গাজনিতে। মনে করা হয় কথাটা বললাম কারণ এই রাস্তাটাই আবার প্রাচীন সিল্ক রোডের সাথে সংযুক্ত হয়ে একসময় গ্রিস পর্যন্ত গিয়েছিল। তো আজকের ভিডিওতে এই সড়ককে ঘিরেই উপমহাদেশের ২৫০০ বছরের পুরাতন ইতিহাসের অসংখ্য শাসকের মাঝে কয়েকজন শাসককে নিয়ে কথা বলবো। সো হ্যালো, আমি লাবিদ রাহাত অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। শুরুতেই চলুন দেখি এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের অস্তিত্ব প্রথম কখন পাওয়া যায়। সর্বপ্রথম এই পথের অস্তিত্ব নিয়ে ধারণা পাওয়া যায় বিভিন্ন বুদ্ধিস্ট লিটারেচার, এমনকি মহাভারত থেকেও, অর্থাৎ যার সময়কাল খ্রিস্টপূর্ব প্রায় ৪০০ সালের আশেপাশে। সে সময়ে উত্তারাপাত নামে এক রাস্তার খোঁজ পাওয়া যায়, যাকে বলা হয় বর্তমানে আফগান অঞ্চল থেকে শুরু করে বাংলার দক্ষিণে কোনো বন্দর পর্যন্ত বিস্তৃত ছিল। কিন্তু এই রাস্তার প্রকৃত আবির্ভাব হয় মৌর্য সাম্রাজ্যের সময়। সে সময় চন্দ্রগুপ্ত মৌর্য তার শাসন আমলে তার সাম্রাজ্যের একদম শেষ প্রান্ত থেকে তার রাজধানী পাটালিপুত্র পর্যন্ত একটা রাস্তা তৈরি করার সিদ্ধান্ত নেন। সে সময় পশ্চিম দুনিয়ার সাথে যোগাযোগ রক্ষা করা হতো তাক্ষশিলা আর পুরসাপুরা এই দুই শহর থেকে, যেই দুইটা শহরের নাম এখন বর্তমান পাকিস্তানের তাকসিয়া এবং পেশোয়ার। তো এই দুই শহর থেকে শুরু করে তখন পাটালিপুত্র বা যেটা বর্তমানের বিহারের পাটনা সেই পর্যন্ত রাস্তা বানানো হয়। সে সময় চন্দ্রগুপ্তের দরবারে মেগাস্থেন্স নামক একজন গ্রিক এক্সপ্লোরার বেশ কিছু বছর থাকেন। সে সময় তার লেখা বই থেকে এই রাস্তার আরো বেশি বর্ণনা পাওয়া যায়। সেখানে বলা হয়েছে তাক্ষশিলা আর পুরুষপুরা থেকে এই রাস্তা প্রথম শুরু হয়েছে, আর সেখান থেকে ইন্দাস ভ্যালি ঘুরে এই রাস্তা গিয়েছে ঝেলামে, যেটা বর্তমান পাকিস্তানের পাঞ্জাবের একটি শহর। সেখান থেকে এই রাস্তা গিয়েছিল বর্তমানে বেয়াস শহরে। মেগাস্থেন্স তার বইয়ে এই শহর সম্পর্কে বলেছিলেন এখানেই আলেকজান্ডার দ্য গ্রেট তার কনকোয়েস্টের সমাপ্তি ঘোষণা করেছিল। তারপর সেখান থেকে যমুনা নদীর পাড় ধরে আরো বেশ কয়েকটি প্রাচীন ভারতবর্ষের শহরকে ঘিরে অবশেষে এটা রাজধানী পাটালিপুত্রে এসে পড়েছিল, আর সেখান থেকেই এটা তামলুকে গিয়ে সমুদ্রপথে এই রাস্তার সমাপ্তি ঘটে। সে সময় এই রাস্তার দৈর্ঘ্য ছিল এখনের হিসেবে প্রায় ২৬০০ কিলোমিটার। তার লেখা থেকেই জানা যায় চন্দ্রগুপ্ত এই রাস্তার নিরাপত্তা রক্ষণাবেক্ষণের জন্য আলাদা একদল মানুষকে নিয়োগ করেছিলেন প্রায় প্রতি এলাকাতেই। আর এছাড়া চন্দ্রগুপ্তর পর যখন সম্রাট অশোক মৌর্য সাম্রাজ্যের দায়িত্বে আসেন, তিনি এই রাস্তার দুই পাশেই গাছ লাগান আর প্রতি অর্ধেক ক্রোশ পর পর পাথরের স্তম্ভ দাঁড় করিয়েছিলেন, যাতে করে পথিকদের এই দূরত্ব বুঝতে সুবিধা হয়। এ থেকে হয়তো বুঝে গিয়েছেন এই ক্রোশ হচ্ছে মূলত একটা দূরত্ব মাপার ইউনিট বা একক। এটা মূলত আমাদের এই বাংলা বা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অনেক প্রাচীনকাল থেকে দূরত্ব মাপার জন্য ব্যবহার করা হয়ে থাকতো। ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এই ক্রোশকে শুধুমাত্র কোস বলা হয়ে থাকতো। তো যেটা কারণে এত কিছু বলা, আমার কাছে এই ক্রোশ বা কোস যেটাই হোক সেটা মেজার করার সিস্টেমটা বেশ ইন্টারেস্টিং লেগেছে। এটাকে বলা হয়ে থাকতো যে একটা মানুষ যদি একটা জায়গা থেকে চিৎকার দেয়, তাহলে তার এই চিৎকার যতদূর পর্যন্ত শোনা যাবে সেই শোনা যাওয়ার শেষ বিন্দুটাকে বলা হচ্ছে এক ক্রোশ। মানে যেই মানুষটা চিৎকার দিচ্ছে আর তার সেই চিৎকার সর্বশেষ যেই বিন্দু থেকে শোনা যাচ্ছে, এর মাঝের এই দূরত্বটাকেই বলা হচ্ছে এক ক্রোশ। তো এটা নিয়ে আসলে দ্বিমত করার কিছু নাই যে এই ক্রোশ জিনিসটা মোটেও অ্যাকুরেট হবে না, কিন্তু তবুও এই ভারতবর্ষে ইংরেজরা আসার আগ পর্যন্তই এই ক্রোশ সিস্টেমটাই সব থেকে বেশি ব্যবহার করা হতো। এই ক্রোশ নিয়ে আরো একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে সংস্কৃত ভাষায় এই ক্রোশ বা ক্রোশা শব্দের অর্থ হচ্ছে ডাক, বা ইংলিশে আসলে সেটাকে হয় কল। তো বলছিলাম সম্রাট অশোকের সময়ের কথা। এবার তারপর আরো ১৫০০ বছর পর্যন্ত এই সড়ক নিয়ে তেমন কোনো লেখাই আর পাওয়া যায়। এই ১৫০০ বছরের মাঝে আসা অসংখ্য শাসকেরাই হয়তো এর মাঝে এসব সড়কের ব্যবহার করেছেন আর প্রয়োজনের সংস্কারও করেছেন, কিন্তু যার নাম ইতিহাসের পাতায় লেখা আছে এই সড়কের সাথে, তিনি হলেন সুরি সাম্রাজ্যের শের শাহ সুরি। আপনারা জানেন দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুনকে বেশ কিছুদিনের জন্য ক্ষমতা থেকে সরিয়ে সুরি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন তিনি। এ সময় তার রাজ্য বিহার ও বাংলা থেকে শুরু করে আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত হয়েছিল। তিনি এ সময় মৌর্য সাম্রাজ্যের এই রাস্তা সংস্কার করেন, আর তার সাথে বিহার থেকে এটা বাংলার সুবর্ণগ্রাম বা বর্তমানে সোনারগাঁও পর্যন্ত এক্সটেন্ড করে। আর তার আগে থেকেই হয়তোবা এই সোনারগাঁও থেকে চট্টগ্রাম পর্যন্ত এই রাস্তা সংযুক্ত ছিল। এটা বলছি কারণ আপনারা যদি আমার বাংলা সালতানাত নিয়ে করা ভিডিওটা দেখে থাকেন, তাহলে সেখানে দেখবেন বাংলার স্বাধীন সুলতানেরা এই শের শাহ সুরির বহু বছর আগের থেকেই চট্টগ্রামকে জয় করেছিল, আর তখন থেকেই বাংলার এই সোনারগাঁও অঞ্চলের সাথে চট্টগ্রামের কিন্তু একটা যোগাযোগ রক্ষা হতো। আর তা থেকেই এই পুরাতন রাস্তার সাথে এই অঞ্চলও সংযুক্ত হয়। যদিও থাম্বনেইলের লেখাটা হালকা পাতলা ক্লিকবেট ছিল আর কি,
বাট হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ভাই। এর পাশাপাশি পাটনা থেকে এই রাস্তা তার রাজধানী সারাসারাম হয়ে রোহতাস পর্যন্ত তিনি বড় করেন, যার নাম সেই সময় দেওয়া হয় সারাক-ই-আজম। পরবর্তীতে সুরি সাম্রাজ্যের পতন ঘটিয়ে মুঘলরা পুনরায় এই অঞ্চল আর তার সাথে এই সড়কেরও নিয়ন্ত্রণ নেয়। পরবর্তীতে সম্রাট আকবর এই সড়কের নিরাপত্তা আর উন্নয়নের জন্য বেশ কিছু কাজ করেছিলেন। মুঘল আমলে আবারও প্রতি ক্রোশ পরপর মিনার তৈরি করা হয়, যেগুলোকে ক্রোশ মিনার বলা হয়ে থাকে। এই রাস্তা ধরে বেশ কিছু জায়গাতে এখনের দিনেও এই ক্রোশ মিনারে দেখা মিলে, যদিও এখন যেগুলো অবশিষ্ট আছে সেগুলোর মাঝে বেশিরভাগই এই রাস্তার নর্দার্ন ইন্ডিয়ার পার্টে। আর মুঘল আমলেই এই রাস্তাকে ডাকা হতো বাদশাহি সারাক নামে। তারপর এই রাস্তা ধরে এই অঞ্চলে শাসন করতে হয় ব্রিটিশরা। এর আগে দেখেন এই রাস্তা কিন্তু বেশিরভাগ সময় ব্যবহার করা হতো মানুষের হাঁটার পথ কিংবা সর্বোচ্চ ঘোড়া কিংবা ঘোড়া গাড়ি বা গরুর গাড়ি টেনে নিয়ে যাওয়ার জন্য। ব্রিটিশদের সময় আস্তে আস্তে ভারী কামান কিংবা বড় বড় অস্ত্রসহ আর্মিদের মুভমেন্টের প্রয়োজন পড়ে, আর সে সময় এই রাস্তা পুনরায় সংশোধনের প্রয়োজন হয়। 1839 সালের দিকে ব্রিটিশরা কলকাতার সাথে দিল্লির সড়ক পথ খুব ভালোভাবে সংযোগ স্থাপন করার সিদ্ধান্ত নেয়। সে সময় এই পথের মাঝে ছোটখাটো জলাশয়ের ওপর ব্রিজ আর বড় নদীর ওপর ফেরি সংযোজন করা হয়। এই রাস্তা বানারসের কাছে গিয়েই পুরাতন বাদশাহী সড়কের সাথে যুক্ত হয়ে দিল্লি পর্যন্ত চলে যায়, আর তার সাথে ব্রিটিশরা এই রাস্তার নামই দেয় গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এখন এই কারণে এই পুরাতন রাস্তা সহ নতুন যে কলকাতা দিল্লি হাইওয়ে, এই পুরোটাকে একসাথে বলা হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। যদিও এটা নিয়ে ডিবেট আছে, কারণ পুরাতন একটা রাস্তার সাথে নতুন একটা রাস্তা জুড়ে দিয়ে পুরাটাকেই এক নামে ডাকা আসলে কতটুকু যুক্তিযুক্ত সেটা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। কিন্তু এতটা ঝামেলা আসলে না করে মোটামুটি সেই পুরাতন যেই উত্তরাপাত ছিল সেইটার সাথে নতুন নতুন যত রাস্তা যোগ করা হয়েছে সবগুলোকে একসাথেই একই নামে ডাকা হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা সারাক-ই-আজম বা বাদশাহী সারাক, যেটাই বলেন। আর এই কারণে এই রাস্তার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যদি বিস্তৃতি দেখা হয় তাহলে সেটা একেবারে অনেক বিশাল। যদিও এটা নিয়ে একেবারে এক্স্যাক্ট এই রাস্তার কোনো জিও ডাটা আমি ইন্টারনেটে অনেকক্ষণ ধরে খুঁজেও পেলাম না, এই কারণে মনে হলো নিজেই বানিয়ে ফেলি। তো এই ছিল এই মহাসড়ক নিয়ে প্রায় সব কিছুই। আজকে এই ভিডিওটা বানানোর জন্য রেফারেন্স হিসেবে মোট 2টা বই ব্যবহার করা হয়েছে, যার মধ্যে একটার নাম হচ্ছে ল্যান্ড অফ 7 রিভার্স এ ব্রিফ হিস্ট্রি অফ ইন্ডিয়াস জিওগ্রাফি, আর অন্য বইটা এই রাস্তার নামেই দ্য গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ইন পাঞ্জাব। তো এই সেকেন্ড যে বইটার কথা বললাম সেটা সম্ভবত কোনো একজন ব্রিটিশ কিংবা ব্রিটিশদের শুভাকাঙ্ক্ষী এই ধরনের কারো হাতেই লেখা, কারণ পুরা বইটা ধরে এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের উন্নতির জন্য ব্রিটিশরা যে কত কিছু করেছেন সেটার জন্য বকবক করা প্রায়। এমনকি এই রাস্তার গুরুত্ব ব্রিটিশদের পার্সপেক্টিভেই বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। সে সময় সিপাহী বিদ্রোহের একটা ঘটনার কথা বেশ উল্লেখ করা আছে। সেখানে বলা হয়েছে 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হয় আর ভারতীয় সিপাহীরা দিল্লির নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তখন এই রাস্তার কারণেই কোম্পানির ইংরেজ গাইড কর্পস পেশওয়ার থেকে প্রায় 580 মাইল মাত্র 8টা ব্রেক পাড়ি দিয়ে চলে আসতে পেরেছিল। আর সেখানে এটাও বলা হয় এই রাস্তা সেই সময় এত ভালোভাবে তৈরি করা না হলে সেই বছরের মধ্যে হয়তোবা ইংরেজরা দিল্লির নিয়ন্ত্রণ পুনরায় নিতে পারত না। এটা ছাড়াও এই রাস্তার পেছনে খরচ করার জন্য প্রাথমিকভাবে বরাদ্দ করা হয়েছিল প্রায় 49 লাখ রুপি। পরবর্তীতে এর সাথে আরো 33 লাখ রুপি যোগ করা হয়। আর এই বইটা এমন এক সময় লেখা হয়েছিল যখন পৃথিবীতে মোটামুটি ট্রেন বেশ জনপ্রিয় হয়ে যাচ্ছে আর আস্তে আস্তে সড়ক পথের ব্যবহার কমে যাচ্ছে, কারণ তখন মোটর যানবাহনের প্রচলন ততটা বেশি হয়নি। এই কারণে এই লেখক যখন এই বইটা নিয়ে লিখছিলেন তিনি বেশ নস্টালজিক হয়ে যাচ্ছিলেন যে এক সময় আমরা সড়ক পথ কতটা বেশি ব্যবহার করতাম, বা আস্তে আস্তে এখন হয়তো বা তাদের দুনিয়া ট্রেনের দিক চলে যাবে। তো এই নস্টালজিক হওয়ার ব্যাপারটা দেখে আমার বেশি ইন্টারেস্টিং লেগেছে এবং মজাও লেগেছে, কারণ এখনের দিনে আমরা সেই সড়কটাই কত বেশি ব্যবহার করছি। আর তিনি হয়তো সেই সময় মনে করছিলেন যে মানব সভ্যতা আস্তে আস্তে ট্রেনের দিক চলে যাবে আর সড়ক পথের ব্যবহার অনেক কমে যাবে। যদিও এই বইয়ের শেষ দিকে তিনি আবার লিখেছিলেন যে মোটরযান যে দুনিয়াতে আবিষ্কার হয়েছে এটা নিয়ে সম্পর্কে তিনি জেনেছেন কিছুটা, আর তিনি আশা করবেন এই মোটরযানের কারণে আবার এই রাস্তাঘাট যাতে ভবিষ্যতে আরও বেশি ব্যবহার করা হয়। তো তিনি যদি আসলে বেঁচে থাকতেন এতদিন তাহলে হয়তোবা খুশি হতেও পারতেন, কিংবা না হয়তোবা ঢাকার যানজট দেখলে আবার হয়তো হার্ট অ্যাটাক করতেন। তো লাস্টে এই ঘটনাগুলো মূলত বললাম কারণ আমার পড়ার সময় বেশ মজা লেগেছে এই জিনিসটা যে তার ভবিষ্যৎবাণীগুলো কেমন মিলে যাচ্ছে বা সে যেগুলো আশা করেছিল সেগুলো কেমন মিলে গিয়েছে। তো আমি এই বইটার আর্কাইভের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা পড়ে দেখতে পারেন। মাত্র সম্ভবত 50-60 পেজের একটা বই, যদিও সেই প্রিন্টটা আদিম আমলের ওই প্রিন্টে যেই ধরনের ফন্টে প্রিন্ট হতো সেই ধরনের, তো দেখতে পারেন। তো দ্যাটস অল ফর টুডে। আর আমি এর পরবর্তী ভিডিও সম্ভবত নভেম্বরের 4-5 তারিখের পরে আপলোড দিব।
তো আনটিল দেন, হ্যাভ এ গুড টাইম, গুড বাই।